আপনি এই পোশাকে কেন? রায়হান শ্রাবুর কথায় আলতো হেসে ফিসফিসিয়ে বলে, আরে এটা পরে বিয়ে করব না শেরওয়ানি পরে বিয়ে করব, চিন্তা করিস না। ওকে করলাম না চিন্তা। এখন শুনুন, আপনার পাপা লন্ডনের নাম্বার 1 বিজনেসম্যান, এমনকি আপনি নিজেও টপ বিজনেসম্যান। তাই আপনার কাছে 10 লাখ, এমনকি তাই দেরি না করে দিয়ে দিন। রায়হান শ্রাবুর দিকে নেশালো চোখে তাকিয়ে আস্তে করে বলে, তুই বললে জান করবান, আর এ তো সামান্য 10 লাখ, তাহলে দিয়ে দিন। রায়হান রাজের দিকে তাকিয়ে বলে। রাজ, দিয়ে দে। রায়হানের কথা শোনা মাত্রই সবার চোখ বড় বড় হয়ে যায়। রাজ আমতা আমতা করে বলে, স্যার ক্যাশ নেই তো, চেক দিন। সূর্য নাকচ করে বলে, না না, চেক নেব না। আমরা লন্ডনের কিছুই চিনি না আর বুঝিও না। রায়হান, তুই পাউন্ড দে। বাংলাদেশ টাকায় 10 লাখ যত পাউন্ড যে হয় তত পাউন্ড দে। সূর্যের কথায় রায়হান লিসান মার্টিনের দিকে তাকায়। লিসান মার্টিন রায়হানকে তাকাতে দেখে মুখ ঘুরিয়ে আকাশে তাকায়। রায়হানও বাঁকা হেসে লিসান মার্টিনের দিকে তাকায়। তারপর লিসান মার্টিনের কাছে গিয়ে কানে কানে বলে, পাপা, টাকাটা দিয়ে দাও, না হলে রিপোর্টার্সদের বলবো তুমি এই বয়সে এসে কোচি মেয়েদের টিচ করো, তাও আবার রাস্তাঘাটে। ছেলের কথায় লিসান মার্টিনের চোখ বড় বড় হয়ে যায়। সে রায়হানের দিকে ঘুরে তাকাতেই দেখে রায়হান মুখে শয়তানি হাসি ঝুলিয়ে সামনে চলে যায়। আর লিসান মার্টিন অদৃশ্য হাতে কপাল চাপড়ে বিড়বিড়িয়ে বলে, এমন একটা ছেলে থাকলে কারো শত্রুর প্রয়োজন পড়বে না, বেয়াদব ছেলে। লিসান মার্টিন কিছু না বলে টাকা দিয়ে দেয় আর সূর্যরা গেট ছেড়ে দেয়। গেট ছাড়তেই রায়হান শ্রাবুকে কোলে তুলে নেয় আর পেছন থেকে তাদের এভাবে দেখেও সবাই শীষ বাজায়। রিপোর্টার্সরা শ্রাবুর ফেস ছাড়া ছবি তুলে নেয়। শ্রাবু সঙ্গে সঙ্গে বলে, নামান, কি করছেন? সবাই দেখছে। কি শুরু করলেন? সবাই তাকিয়ে আছে। শ্রাবুর কথায় পাত্তা না দিয়ে রায়হান শ্রাবুকে নিয়ে একদম স্টেজে চলে যায়। তারপর শ্রাবুকে সোফায় বসিয়ে তার চারিপাশে গার্ড পাহারা রেখে রায়হান ম্যারেজ হলের ভেতরের রুমে চলে যায় ফ্রেশ হয়ে রাইটিং স্যুট পাল্টে শেরওয়ানি পরার জন্য। আর যাওয়ার সময় শাম্মীকে সূর্যের কোলে রেখে যায়। শাম্মীকে লিসান মার্টিন তার সাথে করে নিয়ে এসেছিল। শাম্মীর গায়ে একটা জিন্স ড্রেস। রায়হান চলে যেতেই সায়েম জেরিনকে ডেকে আস্তে করে বলে, তুমি এই সুযোগে শ্রাবন্তীর একটা ছবি তুলে নিয়ে আসো। জেরিন অবাক চোখে সায়ামের দিকে তাকায়। এত কিছুর পরও সায়াম এখনো চাইছে শ্রাবন্তী আর জায়ান এক হোক। জেরিন অবাক চোখে তাকিয়ে আসে দেখে সায়াম জেরিনকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, না হলে রায়হান চলে আসবে। সায়ামের এমন কথায় জেরিন বলে, জায়েম প্লিজ এবার এসব বন্ধ করো। সাবু এখন আর জায়ান ভাইয়াকে নিয়ে ভাবে না, ও শুধু রায়হান ভাইয়াকেই ভালোবাসে। তুমি জায়ান ভাইয়াকে বোঝাও, আর কোনো কিছুই সম্ভব না। প্লিজ জেরিন, এটাই শেষবার। আর কখনো শ্রাবন্তী আর জায়ানকে নিয়ে কিছুই বলবো না। শুধু একটা ছবি জায়ানকে পাঠাতে দাও। জেরিন আর কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে ফোনটা নিয়ে চলে যায়। আর এইদিকে শ্রাবু তার বোনদের সাথে গল্পে মশগুল হয়ে আছে। তার আর কোনো ধ্যান নেই। ম্যারেজ হল পুরোটাই লোক সমাগমে ভরে গেছে। সবাই উৎসুক দর্শক হয়ে বসে আছে বাঙালিয়ানা বিয়ে দেখার আগ্রহে। জেরিন চুপিসারে স্টেজে উঠে কৌশলে শ্রাবুর একটা পিক তুলে নেয়। ব্যাপারটা কারোর নজরে না পড়লেও সুমাইয়ার নজরে ঠিক পড়েছে। সে আনমনে হেসে মনে মনে বলে, জেরিন, তুমি বড্ড ভুল করলে। এর মাসুল তোমাকে দিতেই হবে। তুমি হয়তো ভুলে গেছো, পুরো হল হিডেন ক্যামেরায় ভরা। রায়হান ভাইয়া এই প্রোগ্রামের পর সবটা ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আল্লাহ তোমার ভাগ্যের সহায় হোক। জেরিন আবারও আস্তে করে স্টেজ থেকে নেমে সায়েমের হাতে ফোনটা দিয়ে দেয়। সায়েম ফোনটা নিয়ে সাইডে চলে যায়। আর এই সবটা সূক্ষ্ম নজরে সুমাইয়া পর্যবেক্ষণ করে। সায়েম সাইডে এসে চারিদিকে ঘুরে ভালো করে দেখে নেয়, এমনকি উপরে তাকিয়ে দেখে কোথাও ক্যামেরা আছে কিনা। কিছু না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তড়িঘড়ি করে ছবিটা জায়ানের ইমেলে পাঠিয়ে দেয়। অথচ সে জানেও না যে সেখানে যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের ফুলদানির ভেতরে লুকিয়ে রাখা হিডেন ক্যামেরায় সব স্পষ্টভাবে রেকর্ড হয়ে গেছে। নিজের রুমের বারান্দার ফ্লোরে পা ছড়িয়ে এলোমেলো অবস্থায় দেওয়ালে গা ঘেঁষে বসে একধারে আকাশপানে তাকিয়ে আছে জায়ান।
তার মুখটা মলিন হয়ে আছে, খাওয়া দাওয়া একদম ভুলে গেছে। আজ 4 দিন হয়ে গেল সে তার জানেমানকে ছেড়ে এসেছে, অথচ হসপিটালে থাকাকালীন দিন রাত তার জানেমানের বেডের সাইডে বসে থাকতো। আর আজ এতটা তৃষ্ণার্ত হয়েও দেখার সুযোগ নেই। রাত প্রায় 9টা বেজে গেছে। জাইনা শিকদার ছেলের এই অবস্থা আর সহ্য করতে পারছে না, ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে ওঠে। তুহিন শিকদার এখন একাই নিজের ব্যবসা সামলাচ্ছে। ছেলের এই করুণ অবস্থার জন্য তো তারাও দোষী। তারা কেন আগে সবটা যাচাই করলো না? কেন মেয়ের অতীত জানতে চাইল না? যদি চাইতো তাহলে তো তার ছেলের এই অবস্থা কখনোই হতে দিত না। এসব ভেবে ভেবে ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলে তুহিন শিকদার। জায়ান শ্রাবুর একটা হাস্যোজ্জ্বল ছবি ফোনে বের করে রেখেছে। সেই ছবিটার দিকে কিছুক্ষণ তাকাচ্ছে, তো আবার আকাশের দিকে তাকাচ্ছে। হঠাৎ ফোনে ইমেলের নোটিফিকেশন আসতেই সে ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে দেখে সায়েমের ইমেল। তার বুকটা ধক করে ওঠে। সে বুঝে যায় তার জানেমান লাল শাড়িতে তার জন্য না অন্য কারো জন্য বউ সেজেছে, আর তারই ছবি সায়াম পাঠিয়েছে। সে কাঁপা কাঁপা হাতে মেলে ঢুকে নোটিফিকেশনটা চেক করতেই তার কলিজা ছিঁড়ে আসে। সে ঠাস করে ফোনটা এক আছাড় মেরে ভেঙে চিৎকার করে ওঠে। জাইনা শিকদার কিচেনে কাজ করছিল। হঠাৎ ছেলের এমন চিৎকার শুনে জাইনা শিকদারের কলিজা শুকিয়ে আসে। সে সব কিছু ফেলে ছুটে আসে জায়ানের রুমে। জাইনা শিকদার দৌড়ে রুমে এসে দেখে রুমে সব কিছু উল্টে পাল্টে আছে। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে কাঁচ টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে, আর তাতে রক্ত লেগে আছে। তার বুক অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। তারপর চোখ ঘুরিয়ে দেখে তার ছেলে তার নার্সেরা ধন ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। সে এক চিৎকার দিয়ে ছেলের কাছে এসে ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। জায়ান তার মায়ের বুকের পরম আবেশ পেয়ে পাগলের মতো কান্না শুরু করে। তারপর উদ্ভ্রান্তের মতো কান্না করতে করতে তার মাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমার জানেমান লাল শাড়িতে বউ সেজেছে আম্মু, কিন্তু সে তোমার ছেলের জন্য না, অন্য কারোর জন্য বউ সেজেছে। আম্মু, আমার ভালোবাসার এই পরিণতি হলো কেন? আল্লাহ কেন আমাকে ভালো রাখার জন্য আমার জানটাকে আমার করে দিল না? আম্মু, আমার কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু। তুমি আল্লাহকে বলো আমাকে এত কষ্ট না দিয়ে চিরতরের জন্য তার কাছে নিয়ে যেতে। আমার বুক ফেটে যাচ্ছে আম্মু, আমার বুকের বাপাসে অনেক ব্যথা হচ্ছে আম্মু। আম্মু, আমি আমি মরে যাচ্ছি আম্মু, আমার বাঁচার শক্তি ফুরিয়ে গেছে আম্মু। ছেলের এমন কথায় জাইনা শিকদার কিছু বলতে পারে না, শুধু ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। তার সোনার টুকরো ছেলে, তার 7 রাজার ধন কষ্টে শেষ হয়ে যাচ্ছে, আর সে মা হয়ে কিছুই করতে পারছে না। এটা ভেবেই তার বুক ফাটছে। জায়ান আরও কিছু বলতে বলতে সেন্সলেস হয়ে যায়। জাইনা শিকদার ছেলের নড়াচড়া বুঝতে না পেরে আতকে উঠে আর সাথে সাথে তুহিন শিকদারকে ফোন করে। 10 মিনিটের ভেতরে তুহিন শিকদার এসে ছেলেকে বাড়ির সার্ভেন্টদের সাহায্যে গাড়িতে উঠিয়ে হসপিটালে ছুটে যায়। জায়ানের হাত থেকেও গলগলিয়ে তাজা উষ্ণ রক্ত পড়ছে। জাইনা শিকদার আর ছেলের হাত শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে রাখে, আর তুহিন শিকদার ছেলেকে জাপটে ধরে রাখে গাড়ির মধ্যে। তার চোখেও পানি। একটা ছেলেই তার, ছেলে তার জীবন, অথচ আজ তার সেই ছেলেই সেন্সলেস হয়ে হসপিটালে যাচ্ছে। হায় রে নিয়তি। ড্রাইভার 30 মিনিটের ভিতরেই গাড়ি বাংলাদেশ হসপিটালের সামনে এনে থামায়। তুহিন শিকদার আগেই ফোন করে সব রেডি করে রাখায় নার্সরা এসে দ্রুত জায়ানকে স্ট্রেচারে করে নিয়ে যায়। তাদের পিছু পিছু তুহিন শিকদার আর জাইনা শিকদার ছুটে যায়। লন্ডনের রায়হান সাদা কালারের শেরওয়ানি আর লাল মখমল কাপড়ের চূর্ণি বাঁ পাশের কাঁধের দিক থেকে নিয়ে ডান হাতে জড়ায়, আর মাথায় লাল সাদার কম্বিনেশনে পাগড়ি চড়ায়, চোখে কালো সানগ্লাস, হাতে রিস্ট ওয়াচ। তাকে দেখতে একদম পুরো রাজপুত্রের মতো লাগছে। লিসান মার্টিন হাত ঘড়িতে সময় দেখতে দেখতে রুমে ঢুকে বলে, রায়ান হলো তোমার, আধা ঘন্টা হয়ে গিয়েছে। তার পুরো কথা শেষ হওয়ার আগেই সে চোখ তুলে রায়হানকে দেখে। রায়হানকে এমন রাজপুত্র সাজে দেখে তার মুখ বন্ধ হয়ে যায়। সে আস্তে আস্তে এগিয়ে এসে রায়হানের পুরো মুখে হাত বুলিয়ে বলে, আমার রাজপুত্র, আমার বাবা, তোমাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমার বাবা আজ পরিপূর্ণ হবে। আল্লাহ আমার ছেলেকে সুখের করুক। আল্লাহ আমার জীবনের সবটুকু সুখ আমার ছেলেকে দিক। লিসান মার্টিনের গলা কেঁপে ওঠে। রায়হান বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে বলে, পাপা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ আমি তোমার ছেলে হয়েই এই পৃথিবীতে বাঁচব। আমার লাইফে আল্লাহর তরফ থেকে পাওয়া বেস্ট গিফট তুমি পাপা। রায়হানের কথায় লিসান মার্টিন আলতো হেসে পিঠে হাত বুলিয়ে দেয়, তারপর আবার ঘড়িতে সময় দেখে বলে, 3টা বেজে গেল, তাড়াতাড়ি চলো, মামুনি ওয়েট করছে। রায়হান নিঃশব্দে শুধু মাথা নাড়ায়, তারপর দুজনেই চলে যায় স্টেজে। রায়হানকে দেখে ইতিমধ্যে মেয়েরা চোখ দিয়ে গিলে খাওয়ার মতো করে তাকিয়ে আছে সবাই। তার এমন সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ। রায়হান গিয়ে বসে শ্রাবুর সামনে সোফায়। শ্রাবু আর রায়হানের মাঝে ফুলের পর্দা দেওয়া হয়েছে। কবুল বলার পরই সেই পর্দা তোলা হবে। রায়হান আর শ্রাবুর মাঝের ফুলের পর্দা ভেদ করে রায়হান শ্রাবুর দিকে তাকিয়ে থাকে, আর তখনই একটা গান বেজে ওঠে। সবাই গানের উৎস ধরে সেদিকে তাকাতেই দেখে স্টেজের এক সাইডে রাজ সাউন্ড সিস্টেমে ফুল সাউন্ডে গান ছেড়ে দিয়েছে। শ্রাবু মাথা নিচু করে বসে আছে, তার মাথায় আরো একটি বড় সাইজের দোপাট্টা দেওয়া হয়েছে, যেটা একদম শ্রাবুকে পুরো ঢেকে ফেলেছে। দোপাট্টার সাইডের গোল্ডেন সুতোয় লেখা রায়হানের হলুদিয়া পাখি। এখানে উপস্থিত কিছু মানুষ বাংলা লেখার মানে না বুঝলে বাঙালিদের জিজ্ঞাসা করলে তারা সেটা ইংলিশে বলে দিচ্ছে। গান শুনে শ্রাবু মাথা নিচু করে রেখে হাসে। তার হাসি রায়হানের চোখ এড়ায় না, তাই রায়হান নিজেও হালকা হাসে। শ্রাবুর পেছনে দাঁড়িয়ে আছে সূর্য, বিথি, সুমাইয়া, মিতু, জেরিন, আর রায়হানের পেছনে দাঁড়িয়ে আছে সাইফুল, রাফিদ, হৃদয়, রাজ, সায়াম। রাজ অনেক কষ্টে বাঙালি কাজী খুঁজে এনেছে। রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে আছে পর্দার ওপাশে ঘোমটার আড়ালে মাথা নিচু করে বসে থাকা তার প্রাণপ্রিয় নারীকে, তার প্রেয়সীকে, তার অর্ধাঙ্গিনীকে। স্টেজের নিচে প্রথম সারিতে বসে আছে লিসান মার্টিন, মুক্তার খান, ফাতেমা বেগম, রেহেনা বেগম, মরিয়ম বেগম, শাহরিয়ার দেওয়ান আর সিমরান দেওয়ান। আর তাদের পরের সারিগুলোতে গেস্টরা বসে আছে। তারা বেশ উৎসাহ নিয়ে বিয়ের সকল কার্যক্রম দেখছে। একে তো বাঙালিয়ানায় বিয়ে, তার উপর নাম্বার 1 বিজনেসম্যানের ছেলে রায়হান চৌধুরী, যে কিনা নিজেও একজন সফল টপ বিজনেসম্যান এবং এতদিনের সিক্রেট মাফিয়া, যে কিনা আড়ালে থেকে সবার সাহায্য করছে। তার বিয়েতে আমন্ত্রিত হওয়া তো সহজ কথা নয়। রায়হান চৌধুরীর বিয়ে বলে কথা, স্বচক্ষে না দেখতে পারলে জীবনটাই যেন বৃথা যাবে। রাজ আগেই কাজীকে সবটা বুঝিয়ে কাবিননামা কাগজে লিখিয়ে রাখে, এমনকি পুরনো সেই কাবিননামা থেকে সব কিছু নতুন করে আবার কাবিননামায় লিখে নেয় কাজী। কাজী তার নিয়ম মাফিক সব কিছু লিখে বিয়ে পড়ানো শুরু করে। তারপর শ্রাবুকে উদ্দেশ্য করে কাজীর নিয়ম অনুযায়ী সব কিছু বলে। কাবিননামায় ওঠানো দেনমোহরের কথা বলতেই রায়হান কাজীকে বাধা দিয়ে বলে, কাজী সাহেব, দেনমোহরের সাথে আরও কিছু লিখুন। কাজী রায়হানের দিকে তাকিয়ে নম্র স্বরে বলে, আর লিখবো না স্যার। রায়হান সরাসরি কাজীর দিকে তাকিয়ে বলে, দেনমোহরের সাথে লিখুন, আমার মৃত্যুর পর আমার স্ত্রী কখনো দ্বিতীয় সম্পর্কে জড়াতে পারবে না এবং আমার বাঁ পাশের কবরটা আমার স্ত্রীর জন্য বরাদ্দকৃত। রায়হানের এমন কথায় বিয়েতে উপস্থিত বাঙালিদের চোখ বড় বড় হয়ে যায়। কেউ তার বিয়ের কাবিননামায় দেনমোহরের সাথে এসবও লিখে দিতে বলতে পারে, তা রায়হানকে না দেখলে বোঝা যেত না। কাজী রায়হানের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। সে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, স্যার, এসব তো কাবিননামায় লেখা যায় না। রায়হান কাজের দিকে তাকিয়ে বলে, লেখা যায় না, তবে এবার লিখবেন। কাজী এমনিতে ভয়ে কুঁকড়ে আছে। সেই ইতিমধ্যে জেনে গেছে রায়হান কোনো সাধারণ মানুষ না, তাই সে বার কয়েক ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, যদি কখনো আপনার আগে আপনার স্ত্রী মারা যায় তাহলে কি হবে? রায়হান বাঁকা হেসে শ্রাবুর দিকে তাকিয়ে বলে, তাহলে এটাও লিখে দিন, টপ বিজনেসম্যান রায়হান চৌধুরীর স্ত্রী যদি রায়হান চৌধুরীর আগে মৃত্যুবরণ করে তাহলে তার ডান পাশের কবরখানা রায়হান চৌধুরীর নামে বরাদ্দকৃত থাকবে এবং এই রায়হান চৌধুরী তার অর্ধাঙ্গিনীর অনুপস্থিতিতে কখনো কোনো দ্বিতীয় নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। আর তার কবরখানা হবে রায়হান চৌধুরীর বাড়ির আঙিনায়।
তার এমন কথা শুনে সবার মাথা চক্কর দেওয়ার উপক্রম। এটা কি দেনমোহর নাকি চুক্তিপত্র তা কারো বোধগম্য হলো না। কাজী ভয়ে ভয়ে রায়হানের কথা মতো সবটা লিখে নেয়, না হলে দেখা যাবে রায়হান চৌধুরীর কথা না মানায় তার গর্দান যাবে। কাজী এবার শ্রাবুর দিকে তাকিয়ে কবুল বলতে বললে শ্রাবু বিনা বাক্যে 3 বার কবুল বলে দেয়। শ্রাবুকে কবুল বলতে দেখে সবাই খুশি হয়ে যায়, হাত তালি দিতে থাকে। তারপর রায়হানকে কাজী কবুল বলতে বললে রায়হান দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলে, আজ এই পুরো ম্যারেজ হল ভর্তি মানুষদের সাক্ষী রেখে আমার 21 বছরের ভালোবাসার অতি শখের নারীকে আমি 3 কবুলে সারা জীবনের জন্য আমার নিজের অর্ধাঙ্গিনী করে নিলাম। কথাটা শেষ করে রায়হানও 3 কবুল বলে বিয়ে সম্পূর্ণ করে। আজ সবার চোখ মুখে খুশির ঝলক। সেপ্টেম্বর মাসের 21 তারিখ খাতায় কলমে সারা জীবনের জন্য দুটো জীবন একসাথে বাঁধা পড়ল। যেই মুক্তার খান মেয়েকে নিজের থেকে দূরে রাখবে না বলে 5 বছর 10 মাস তাদের বিয়ের গোপন করে রেখেছিল, আজ সেও প্রাণ খোলা পাখির মতো হাসছে। মেয়ে তার অবশেষে খুশি হবে। তার মেয়ের জীবনে আবার রংধনুর 7 রং ফিরছে। একজন বাবা হিসেবে তার আর কি চাওয়ার আছে? ভুল তো করেই ফেলেছে, এই ভুল শুধরানোর উপায় থাকলে হয়তো আরো আগেই শুধরিয়ে নিত। তার চোখের কোণায় পানি জমে, সে বা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে সেই পানি মুছে ফেলে কেউ দেখার আগে। বিয়ে সম্পূর্ণ হতেই রায়হান ফুলের পর্দা সরিয়ে শ্রাবুর সামনে হাঁটু গেড়ে বসে। তারপর তার দোপাট্টাটা আলগোছে মাথার উপরে তুলে রাখে। শ্রাবু তখন মাথা নিচু করে রেখেছে। কেন যেন তার এখন বড্ড লজ্জা লাগছে। অথচ কিছুক্ষণ আগেই গেটে গিয়ে রায়হানের থেকে 10 লাখ আদায় করে নিল। রায়হান শ্রাবুর কপালে চুমু খায়, সাথে সাথে শ্রাবু চোখ বন্ধ করে ফেলে। আর তাদের এই কিউট মোমেন্টটা ক্যামেরায় বন্দি করে অনেকে। এতে রায়হান কাউকে বাধা দেয় না। তবে দূরে দাঁড়িয়ে থাকা সায়াম তাচ্ছিল্যের সাথে হেসে মনে মনে বলে, অন্যের জীবন ধ্বংস করে কেউ সুখী হয় না। তাই শ্রাবন্তী, আজ তুমি সুখে থাকলেও কাল তোমার জীবনে ধ্বংস নেমে আসবে, আর এটা আল্লাহর নিয়ম। তুমি আজ ভালো, কাল ভালো থাকবে না। আমার ভাইকে কষ্ট দিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না। বিয়ে সম্পূর্ণ হতেই গেস্টদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়। আর এইদিকে সবাই মিলে রায়হান আর শ্রাবুর দুজনের হাতে আয়না দিয়ে বলে তারা দুজন দুজনকে আয়নায় কিভাবে দেখছে সবাইকে বলতে। তাদের কথায় রায়হান আয়নায় তাকিয়ে শ্রাবুকে দেখে বলে, আমার 21 বছরের ভালোবাসা, আমার প্রাণ পাখি, আমার বেঁচে থাকার কারণ, আমার সর্বনাশিনী। রায়হানের কথায় সবাই শব্দ করে হেসে ওঠে। তারপর সবাই শ্রাবুকে বলতে বললে শ্রাবু বলে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার এটিএম মেশিন, আমার ডলার মেশিন। তার এমন কথায় সবাই অবাক চোখে তার দিকে তাকায়। শ্রাবু তাদেরকে তাকাতে দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রায়হান শ্রাবুকে বলে, আর যদি আমি তোকে কিছুই না দেই? তখন শ্রাবু রায়হানের দিকে তাকিয়ে বলে, ও তাই বুঝি? তা আপনি কি ভুলে গেছেন এখন থেকে আপনার সবকিছুর অর্ধেক আমার? না, ভুলিনি। না ভুললেই ভালো। আপনি টাকা ইনকাম করবেন, আর আমি সেগুলো ওড়াবো। জামাই আমার টপ বিজনেসম্যান বলে কথা, অতএব এত টাকা আমি খরচ না করলে কে করবে? কেন? আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা। রায়হানের এমন সোজাসাপটা কথায় সবার চোখ বড় বড় হয়ে যায়। সাইফুল রায়হানকে বলে, শালাবাবু, আমাদের আগে বিয়ে হয়েও বাচ্চা চিন্তা করলাম না, আর তুমি করে ফেলে। সাইফুলের কথায় রায়হান সাইফুলের দিকে তাকিয়ে বলে, তোমাদের বিয়ে হয়েছে কয় মাস? এই হবে 10 মাসের কাছাকাছি। আমাদের কয় মাস? মাস কেন হবে, বলো কত ঘন্টা? না জিজু, মাস বললেও ভুল হবে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর। তাই আগে আমি বাবা হব, তারপর তোমরা। এভাবেই তারা খুনসুটি করতে থাকে। সবকিছু হয়ে গেলে তারা বাড়ি ফেরার জন্য তৈরি হয়। রায়হান শ্রাবুকে এক ঝটকায় কোলে নিয়ে বলে, এই যে তোকে নিজের সাথে আঁকড়ে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না। তুই আমাকে ছাড়তে চাইলেও আমি তোকে বেঁধে রাখবো। শ্রাবু আলতো হেসে বলে, তাহলে আপনার মনে বন্দি করে রাখুন সারা জীবনের জন্য। কেউ চোখ তুলে থাকলেও বলবেন শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। তার দিকে যে চোখ তুলে তাকাবি তার চোখ উপড়ে ফেলবো। সে তুই বললেও ফেলবো, না বললেও ফেলবো। তুই আমার মানে শুধুই আমার, আমার অর্ধাঙ্গিনী।
কথা শেষ করে রায়হান শ্রাবুকে কোলে করে নিয়ে হল থেকে বের হয়ে যায় আর তাদের পিছু পিছু সবাই আসে। বড়রা অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে, তাই ছোটরা এখন যাচ্ছে। রায়হান এবারও বাইকে করে শ্রাবুকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরবে, তাই গার্ডরা আগেই রায়হানের বাইক হলের গেটের সামনে এনে রাখে। রায়হান বাইকে বসে শ্রাবুকে বসতে বলে, তারপর আবার কিছু একটা মনে পড়তেই শ্রাবুকে বলে, এই দাঁড়া দাঁড়া। রায়হান তাকে বাইকে উঠতে নিষেধ করতেই সবাই রায়হানের দিকে তাকায়। শ্রাবু ভ্রুকুসকে বলে, কেন উঠবো না কেন? রায়হান তার দিকে তাকিয়ে বলে। তুই কাঁদছিস না কেন? শ্রাবু চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ও মা, কান্না করবো কেন? কান্না করবি না কেন সেটা বল। আরে ভাই, কান্না করবো কেন সেটা তো বলেন। তুই কান্না করবি কারণ তোর বিয়ে হয়ে গেছে আর তুই শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস সারা জীবনের জন্য, তাই তোর বাবা মা ভাই বোনদের জন্য কান্না করবি না? রায়হানের এমন কথায় শ্রাবু ভ্রু উঁচিয়ে বলে, ও আচ্ছা, এই তাহলে এত আগ্রহ আমার কান্না নিয়ে। অবশ্যই একজন দায়িত্ববান স্বামী হিসেবে আমার কর্তব্য তুই কান্না করবি, আর আমি তোকে সান্ত্বনা দিয়ে বলবো, বউ কান্না করে না পাখি, আমি তো আছি। তোমাকে তোমার বাবা মার সাথে 2 দিন পর পর দেখা করাবো। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, এখন আপনি ঘর জামাই হিসেবে আমার বাড়ি থাকবেন। শ্রাবুর কথায় রায়হান সরু চোখে তার দিকে তাকিয়ে বলে, আমি ঘর জামাই হতে যাব কেন? আমার বাড়ি গাড়ি সব আছে, তাহলে কোন দুঃখে ঘর জামাই হব? এইচপি হাউসটা এখন থেকে আমার নামে, আর সেটা যদি মনে না থাকে কাবিননামা আর দলিল চেক করে নেবেন। এখন বাড়ি চলুন, আমি ক্লান্ত। এতক্ষণ সবাই দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল। শ্রাবুর শেষ কথায় তারা উচ্চ শব্দে হেসে ওঠে, আর শ্রাবু রায়হানের বাইকের পেছনে উঠে বসে। বাকিরা উঠে পড়ে গাড়িতে। রায়হানের বাইক স্টার্ট দিতেই বাকি বাইক আর গাড়িগুলো স্টার্ট দেয়। একে একে সবাই বেরিয়ে পড়ে মার্ডিন হাউসের উদ্দেশ্যে। বিকেলের আলো নিভে ধরণীতে সন্ধ্যার অন্ধকার নামতেই মার্ডিন হাউসে পা ফেলে সকলে। 3 কর্ত্রী আগে থেকেই সদর দরজায় দাঁড়িয়ে আজ বর বউকে বরণ করে ঘরে তুলতে। রায়হান বাইক নিয়ে একদম সদর দরজার সামনে থামে, তারপর একে একে বড় গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে। রায়হান আর শ্রাবু বাইক থেকে নামতেই 3 কর্ত্রী তাদের মিষ্টি আর পানি খাইয়ে বাড়িতে প্রবেশ করতে বলে। রায়হান শ্রাবুকে আবারও পাজা কোলে করে নিয়ে যায় ভেতরে। সবাই তাদের দেখে মিটমিট করে হাসছে। রায়হানের এতে কোনো ভাবান্তর নেই। কেন হবে? বউকে কোলে নিয়েছে, অন্য নারীকে তো না। আর এইদিকে শ্রাবু লজ্জায় রায়হানের বুকে মুখ লুকায়। রায়হান শ্রাবুকে কোলে নিয়ে সোজা উপরে যেতে নিলে সবাই তাকে আটকে বলে এখন উপরে যাওয়া যাবে না। তাদের কথা শেষ হতেই রায়হান কপাল কুঁচকে তাদের দিকে তাকিয়ে বলে, এখন যাব না তো কখন যাব? তার কথায় সাইফুল তার সামনে এসে আশেপাশে বড়দের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে নম্র গলায় রায়হানকে বলে, এত অধৈর্য হতে নেই শালাবাবু। মধু খেতে হলে আগে মৌমাছি বসার জায়গাটা সাজাতে হয়, তাহলেই না মৌমাছি মধু দিবে। সাইফুলের এমন কথায় রায়হান সাইফুলের দিকে সরু চোখে তাকায়। সাইফুলের কথা তার বোধগম্য হলো না, তাই সাইফুল হতাশার শ্বাস ফেলে বলে, ও তুমি বুঝবে না, মধুর মালিক হয়েছো, এখন প্রতি রাতে মধু খাবে, অথচ যে মধু সরবরাহ করবে তাকে ফুলের উপর রাখবে না। সাইফুলের কথার মানে এবার রায়হান বুঝতে পারে, তাই কথা না বাড়িয়ে শ্রাবুকে সোফায় বসিয়ে দেয় আর নিজেও তার পাশে বসে পড়ে। সূর্য এগিয়ে এসে সাইফুলের পেটে গুঁতো দিয়ে বলে, এ কি বললে তুমি ওকে, যে রুমে এখন না যেতেই রাজি হয়ে গেল? সূর্যের কথায় সাইফুল ঠোঁট টিপে হেসে বলে, মেঘবতী, তোমার ভাইয়ের মধু খাওয়ার জন্য তর সইছে না, তাই এখনই মধু খেতে চলে যাচ্ছিল, একটু বুঝিয়েছি তাই গেল না। এবার চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। সূর্য, সাইফুল, পিথি, রাফিদ, হৃদয়, সুমাইয়া, রাজ, মিতু চলে যায় রায়হানের রুম সাজাতে ফুল দিয়ে। অথচ কে বলবে তারা সবাই শ্রাবুর কত বড় বড় হয়েও ছোট্ট বোনের বাসর সাজাচ্ছে। আর এদিকে জেরিন শ্রাবুর পাশে বসে আছে। আজ রাতের 11টায় তাদের ফ্লাইট বাংলাদেশে ফিরবে। জেরিনের আর 2 দিন পর এক্সাম বলে ফিরে যেতে হবে। এতে শ্রাবুর মন খারাপ হলেও রায়হান তাকে আশ্বাস দেয় জেরিনের এক্সাম শেষ হলেই তাকে আবার এখানে নিয়ে আসবে। এতে শ্রাবুর কিছুটা হলেও মন ভালো হয়ে যায়। জেরিন আর কিছুক্ষণ
বসে থেকে উপরে চলে যায় প্যাকিং করতে। রাতের ডিনার করেই 10টার দিকে বেরিয়ে পড়বে তারা চলে যেতেই ড্রয়িং রুমে পুরো ফাঁকা হয়ে যায়। মুক্তার খান আর লিসান মার্টিন বাগানের দিকে বসে কালকে রিসেপশন নিয়ে আলোচনা করছে, আর 3 কর্তি রাতের রান্নায় ব্যস্ত। তাই এই সুযোগটাই রায়হান নিয়ে নেয়। সে টুপ করে শ্রাবুর গালে চুমু খায়। শ্রাবু ফোনের রিলস দেখায় ব্যস্ত ছিল বিধায় রায়হান এমন করবে বুঝতে পারেনি। সে গালে হাত দিয়ে চারপাশে চোখ বুলায় কেউ দেখলো কিনা দেখার জন্য। চারপাশে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শ্রাবু রায়হানের দিকে ফিরে তাকাতেই রায়হান আবার টুপ করে শ্রাবুর ঠোঁটে চুমু খেয়ে সোফায় গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে রাখে। তার পর এমন কাণ্ডে শ্রাবু ভ্যাবাচাকা খেয়ে যায়। সে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না। তখনই কিচেন থেকে রেহেনা বেগম শ্রাবুর পছন্দের পুডিং নিয়ে আসে। এসে দেখে শ্রাবু ড্যাব ড্যাব করে রায়হানের দিকে তাকিয়ে আছে। তা দেখে সে মুস্কি হেসে হালকা কেশে শ্রাবুর মনোযোগ সরায়। কারো আওয়াজ পেতেই শ্রাবু সামনের দিকে ঘুরে তাকায়। রেহেনা বেগম শ্রাবু তাকানোর আগেই চোখ সরিয়ে নেয় আর শ্রাবু তাকে দেখে ঠিকঠাক হয়ে বসে। রেহেনা বেগম এগিয়ে এসে শ্রাবুর পাশে বসে তাকে নিজ হাতে পুডিং খাইয়ে দিতে দিতে বলে, এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে আমার আম্মুর? রেহেনা বেগমের কথায় শ্রাবু কাঁদো কাঁদো মুখ করে তার দিকে তাকায়। রেহেনা বেগম আলতো হেসে বলে, একটু পরে গিয়ে ফ্রেশ হয়ে নিস। দেখিস না বড় বাদরগুলো কি শুরু করেছে? তার কথায় মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে ফুপি। তার ফুপি ডাকটা মোটেও পছন্দ হলো না রেহেনা বেগমের। ফুপি কেন ডাকবে? এখন তো মা ডাকবে, তাই না? তাহলে ফুপি ডাকবে কেন? তাই সে সরাসরি শ্রাবুকে বলে, এখন থেকে আর ফুপ্পি না, আম্মু বলে ডাকবি। আজ থেকে আমি তোর আরেক আম্মু, বুঝলি তো? শ্রাবু মাথা উপর নিচ করে বুঝায় সে বুঝেছে। তাদের কথার মাঝেই রায়হানের ফোন বেজে ওঠে। সে চোখ খুলে ফোনটা হাতে নিতেই দেখে তার বোন ফোন করেছে। সে ফোন রিসিভ করার সাথে সাথে তার বোন চিল্লিয়ে বলে, এই হনুমান, আমাকে একা রেখে বিয়ে করে নিলি? কিভাবে আমার কথা কি তোর মনে পড়লো না? বোনের কথায় রায়হান গা ছাড়া ভাব নিয়ে বলে, না, মনে পড়েনি। কেন মনে পড়বে বলো তো? রায়হান, আমি তোর আপুই, আর তুই কিনা আমাকে ছাড়াই বিয়ে করে ফেললি? হ্যাঁ করলাম। তোমার হাজবেন্ডকে জানানো হয়েছিল। তোমার হাজবেন্ড বলেছে তোমরা আসতে পারবা না। তার জন্য কি আমি বউ ছাড়া থাকবো নাকি? বেয়াদব ছেলে। আচ্ছা যাই হোক, এখন ফোনটা শ্রাবুর কাছে দে তো। রায়হান বোনের কথা মতো ফোনটা শ্রাবুর কাছে দিয়ে দেয়। শ্রাবু ফোনটা নিয়ে হাসি মুখে বলে, আপু তুমি কেন আসলে না? আমি খুব রাগ করেছি কিন্তু। শ্রাবুর কথায় আলতো হেসে পাপিয়া বলে, ওরে আমার মিষ্টি বোনটা, এবার আসতে পারিনি তো কি হয়েছে? বাংলাদেশে এসে তোদের নিয়ে একটা প্রোগ্রাম করে ফেলবো। তার মানে তুমি কি বাংলাদেশ না? না সোনা, আমরা এখন দুবাই আছি। তোর ভাইয়ার কিছু কাজ ছিল তো, তাই এখানে আমাদেরও নিয়ে আসছে। বাংলাদেশ থাকলে আমি বুঝি আমি আমার ভাইয়ের বিয়েতেও উপস্থিত না থাকতাম? ও তাই বলো, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর বাকি বাদরগুলো কোথায় রে? জানি না, ওনারা উপরে রায়হান ভাইয়া রুমে কি জানি করছে, আমাকে রুমে যেতে দিচ্ছে না। শ্রাবুর কথাটা শোনা মাত্রই পাপিয়া সশব্দে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে বলে, ওরে সোনা, রায়হানকে এখনো ভাইয়া বলছিস কেন? পাপিয়ার কথায় শ্রাবু কাঁদো কাঁদো মুখ করে বলে, তাহলে কি বলবি? বলবি ওগো হ্যাঁ গো শুনছো, এভাবে বলবি। এভাবে বলতে হবে? এভাবেই বলতে হয়। আচ্ছা আমি ডাকছি, দাঁড়াও। কথাটা বলে শ্রাবু রায়হানের দিকে তাকিয়ে ওগো বলে ডাক দেয়। রায়হান আগে থেকে শ্রাবুর দিকে তাকিয়ে থাকায় চোখাচোখি হয়ে যায়। পাপিয়া আর রেহেনা বেগম একসাথে হেসে ওঠে। শ্রাবু ভুলেই গিয়েছিল রেহেনা বেগম যে এখনো এখানে আছে। তার কানে হাসির আওয়াজ যেতেই সে তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে রেহেনা বেগমকে হাসতে দেখে ফোনটা টি টেবিলের উপরে রেখে রেহেনা বেগমকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকায়। আর তখন রেহেনা বেগম শ্রাবুকে এক হাতে জড়িয়ে ধরে মেয়ের সাথে ফোনে কথা বলতে থাকে। তাদের দীর্ঘ সময়ের কথা শেষ হতেই রেহেনা বেগম শ্রাবুকে রেখে কিচেনে চলে যায়। সে চলে যেতেই রায়হান একটানে শ্রাবুকে নিজের দিকে ফিরিয়ে দাঁত কটমট করতে করতে বলে, আমি তোর কি হই? শ্রাবু কিছু না ভেবেই বলে ফেলে, কেন ভাইয়া? তাহলে দুপুরে আমাদের কি হলো? শ্রাবু দাঁত দিয়ে জিভ কেটে বলে, সরি, আপনি তো আমার ভাইয়া থেকে ছাইয়া হয়ে গেছেন। শ্রাবুর এমন অদ্ভুত কথায় রায়হান ভ্রু কুঁচকে তার দিকে তাকায় আর শ্রাবু তার দিকে তাকিয়ে বোকা হাসে। রায়হান হতাশার নিঃশ্বাস ফেলে শ্রাবুকে বলে, আজ থেকে আমার নাম ধরে ডাকবি। রায়হানের কথায় শ্রাবু ঘোর আপত্তি জানিয়ে বলে,
আমি এটা পারবো না। কেন পারবি না? নাম আসবে না তো মুখে। তাহলে কি আসবে? ভাইয়া আসে। থাপ্পড়ে তোর সবকটি দাঁত ফেলে দিব। বেয়াদব স্বামীকে ভাই ডাকিস? তাহলে কি ডাকবো? জানি না আমি। কথাটা বলেই রায়হান আবারও চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয় আর শ্রাবু তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। রাজ হন্তদন্ত হয়ে নিচে এসে রায়হানকে বলে,